সুপ্রিয় দর্শক, আজকে আর একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি কৃত্তিকা সেন বিল্টু। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি পুরনো সন্ন্যাস আশ্রম। আজকে জীর্ণশীর্ণ অবস্থায় এটি দাঁড়িয়ে। তার আগে বলে নেই আসলে এটার অবস্থানটা কোথায়। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারীঘাটে এর অবস্থান। কথিত আছে বা ইতিহাস থেকে জানা যায় যে মহারাজা শ্রীশচন্দ্র নন্দী এখানে এই সন্ন্যাস আশ্রমটি গড়ে দিয়েছিলেন অবিভক্ত ভারতবর্ষে। তখন এই সন্ন্যাস আশ্রমের সেবায়ত নিয়োগ করা হয়েছিল বিনেনন্দু রায় চৌধুরী সন্ন্যাসীকে। আর এই মহারাজা শ্রীশচন্দ্র নন্দী এই সন্ন্যাস আশ্রমের নামে তখন 54 বিঘা সম্পত্তি উইল করে দিয়েছিলেন। আর এই 54 বিঘা সম্পত্তির যা ফসল থেকে যা আয় হবে সেই দিয়েই সন্ন্যাস আশ্রমটা চলবে। এই অবিভক্ত ভারতবর্ষে সন্ন্যাসীরা ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে এখানে আসতো, উত্তম যাত্রা বিরতি ভেবে এখানে কয়েকদিন থাকতো, আবার চলে যেত। এভাবেই বেশ চলছিল। তারপর সময়ের বিবর্তনে বীরেন্দ্র রায় চৌধুরী যখন বীরেন্দ্রগির সন্ন্যাসীকে সেবায়ত নিয়োগ করেন, তখন থেকে আসলে এই সম্পত্তি বেহাত হতে থাকে। এই বীরেন্দ্রগির সন্ন্যাসী এই জায়গাটিতে ভিতরবন পরগনার জমিদারির আমলে যে জমিদারির যে প্রথাটা ছিল, জমিদারির যে অবয়ব ছিল, ঠিক সে রকম করে একটি ছোট্ট জমিদারির কাঠামো তৈরি করেছিলেন তিনি। এই যে জায়গাটা, এই জায়গাটার সামনে দুই দিকে দুটি কাছারি তৈরি করেছিলেন। একদিকে বীরেন্দ্রগির সন্ন্যাসী তার জমিদারি পরিচালনা করতেন, আর একদিকে তার দেওয়ান জ্যোতিষচন্দ্র সরকার বসে সব সম্পত্তির হিসাব নিকাশ বা জমিদারি হিসাব নিকাশ করতেন। মাঝে ছিল দুজন লাল পাগড়িওয়ালা বরকন্দাজ, এবং তারা সবসময় পাহারা দিয়ে থাকত। যদিও ভিতরে তেমন কিছু ছিল না, তো যাই হোক, এই বীরেন্দ্রগির সন্ন্যাসী আমল থেকেই আসলে এই সন্ন্যাস আশ্রমের যত অপকীর্তি কুকীর্তি হতে থাকে। এই বীরেন্দ্রগির সন্ন্যাসী তার সন্ন্যাস ধর্মটা সে ধরে রাখতে পারেননি। তিনি একটা সময় গিয়ে বৈবাহিক জীবনে প্রবেশ করেন, যদিও তার শেষ অবধি তিনি সন্তানের কোনো পিতা হতে পারেননি। তিনি শিবেন্দ্রগির সন্ন্যাসী নামে একজনকে তার পোষ্যপুত্র হিসেবে নিয়েছিলেন, এবং পরবর্তীতে তিনি তাকে সেবায়ত নিয়োগ করেছিলেন। আর এই যে 54 বিঘা সম্পত্তির থেকে বীরেন্দ্রগির সন্ন্যাসী এবং শিবেন্দ্রগির সন্ন্যাসী পর্যন্ত এই ততদিনে প্রায় 20 বিঘা সম্পত্তি বেহাত হয়েছে। তারপরে তারা এই পাকিস্তান আমলে, ভারত যখন বিভক্ত হয়ে যায়, পাকিস্তান হয়ে যায়, এই বাংলাদেশ অংশটা তখন পাকিস্তান ছিল, পাকিস্তান আমলে তারা সপরিবারে চলে যান ভারত। একটা সময় তারা ভারত থেকে ফিরে এসে, তার মানে শিবেন্দ্রগির সন্ন্যাসী ভারত থেকে ফিরে এসে এখানে রামচন্দ্র চক্রবর্তীকে সেবায়ত নিয়োগ করে চলে যান। আর ওই শুরুটা হয়েছিল বীরেন্দ্রগির সন্ন্যাসী থেকে, তখন থেকে সম্পত্তি বেহাত হতে থাকে। তারপরে শিবেন্দ্রগির সন্ন্যাসী, তার হাত ধরে আসলে রামচন্দ্র চক্রবর্তী, এখন সেই সম্পত্তি কমতে কমতে এখন দাঁড়িয়েছে 22 বিঘাতে। কি আশ্চর্য বিষয়! এই যে সন্ন্যাস আশ্রমের সম্পত্তি, তারা যারা সেবায়েত ছিলেন এই বীরেন্দ্রগির থেকে এই রামচন্দ্র চক্রবর্তী পর্যন্ত, তারা সকলেই নিজেদের সম্পত্তি ভেবে এক একটা সম্পত্তি নিজেরাই আসলে অন্যের হাতে তুলে দিতে থাকেন। এই অবস্থায় আজকে একটা সময় গিয়ে দেখা যাবে যে এই যে সন্ন্যাস আশ্রমের যে সম্পত্তি, এই সম্পত্তিটা আসলে চলে যাবে। এই সম্পত্তি চলে যাওয়ার পরে দেখা যাবে যে এই যে আশ্রমটা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে, শুধু এটুকুই হতে থাকবে। আর এমনও হতে পারে যে এই দখলদাররা এটুকু আসলে দখল করে নিয়ে গুড়িয়ে দিতে পারে। এই আশ্চর্য বিষয়। আর এই হচ্ছে যখন অবস্থা, তখন এই রামচন্দ্র চক্রবর্তীর যখন মৃত্যুবরণ করেন, তিনি তার জ্যেষ্ঠ পুত্র স্বপন চক্রবর্তীকে সেবায়ত নিয়োগ করে যান। আর সেবায়ত নিয়োগ করার পরে, তার মৃত্যুর পরে এখন সেবায়ত নিয়ে চলছে এই পরিবারের মধ্যে টানাটানি। তারপরে সম্পত্তি যেখানে, টানাটানি সেখানে। এই হচ্ছে অবস্থা। এই সন্ন্যাস আশ্রমটাকে ধীরে ধীরে জৌলুসপূর্ণ থেকে আজকের এই যে জীর্ণশীর্ণ অবস্থায় দাঁড় করানোর পিছনে
বীরেন্দ্রগিরি গোস্বামী থেকে, বীরেন্দ্রগিরি সন্ন্যাসী থেকে এই সর্বশেষ সেবায়ত পর্যন্ত এনার প্রত্যেকেই দায়ী। তারপরে এই স্থানীয় মহলরা এগিয়ে এসেছেন, তারা একটা এই সন্ন্যাসাশ্রম রক্ষার জন্য একটা কমিটি করেছেন, তারা এখন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, দেখা যাক আসলে কী হয়, সে প্রত্যাশায় আমরা আছি। আর যতদিন পর্যন্ত না একটা আলোর মুখ দেখে আর কি রেজাল্ট আসে, আর সেই রেজাল্টের অপেক্ষায় আমরা আরও ভালো কিছু পেলে তখন আপনাদের সামনে আরও নতুন তথ্য নিয়ে হাজির হব। আর ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।